আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি আইজি ক্রিয়েশন নিউজ আপডেটে। সঙ্গে আছি আমি ইমতিয়াজ আহমেদ। শুরুতেই সংবাদ শিরোনাম। নেতানিয়াহুর মৃত্যু গুঞ্জন, অবশেষে বেঁচে ফিরলেন খামেনি। ট্রাম্পের বিরুদ্ধে বিবৃতি দিয়ে সাহসিকতা দেখালো পাকিস্তান। সৌদি প্রিন্সের বিশ্বাসঘাতকতায় প্রাণ গেল ইমাম খমেনির। রাষ্ট্রপতির বক্তব্যের মধ্য দিয়ে সংসদ শুরু হতে পারে না, আসিফ মাহমুদ। হঠাৎ আজ ঢাকায় আসছেন আমেরিকার সহকারী পররাষ্ট্রমন্ত্রী। এবার ইরান যুক্তরাষ্ট্র ইসরায়েল যুদ্ধ প্রসঙ্গ। ইরান দাবি করেছে যে তারা ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কার্যালয় এবং বিমান বাহিনীর কমান্ডার সদর দপ্তরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি জানিয়েছে খাইবার শেকান ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে এই হামলা চালানো হয়েছে। হামলার পর নেতানিয়াহুর মৃত্যু, অবস্থান ও শারীরিক অবস্থা নিয়ে গুঞ্জন ছড়িয়ে পড়লেও ইসরায়েলি গণমাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে এই হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে ইসরায়েলি কর্তৃপক্ষ এই বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে বিস্তারিত প্রতিক্রিয়া জানায়নি। সোমবার 2 মার্চ নেতানিয়াহুর কার্যালয় লক্ষ্য করে হামলা চালানোর কথা নিশ্চিত করেছে ইরান। এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করেছে দ্য ইকোনমিক টাইমস। আইআরজিসি আরো দাবি করেছে ইসরায়েলি বিমান বাহিনীর কমান্ডার যেখানে অবস্থান করছিলেন সেই স্থানও লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। ইরান বলেছে তাদের সর্বোচ্চ নেতা আলী খামেনির হত্যার প্রতিশোধ হিসেবেই এই হামলা চালানো হয়েছে। উল্লেখ্য 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে হামলা চালিয়েছে বলে দাবি করা হয়েছে। ওই অভিযানের নাম ছিল অপারেশন লায়ন্স রোর এবং অপারেশন এপিক ফিউরি। ইরান আগেই সতর্ক করেছিল তাদের উপর যে কোনো হামলার জবাবে ইসরায়েলের বিরুদ্ধে পাল্টা আঘাত হানা হবে এবং এতে আঞ্চলিক স্থিতিশীলতা ক্ষতিগ্রস্ত হতে পারে। এদিকে ইরান দাবি করেছে তারা কুয়েতে একটি মার্কিন F-15 যুদ্ধবিমান ভূপাতিত করেছে। তবে এ দাবির বিষয়ে স্বাধীনভাবে এখনো কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। অন্যদিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় নিহত হয়েছেন বলে দাবি করেছে ইসরায়েলি গোয়েন্দা সূত্র। তাদের বরাতে বার্তা সংস্থা রয়টার্স এবং ইসরায়েলি সংবাদ মাধ্যম চ্যানেল 12 খামেনির মৃত্যুর খবর প্রকাশ করেছে। তবে ইরানের সংবাদ মাধ্যম তসনিম নিউজ ও মেহের নিউজ জানিয়েছে সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনি এখনো বেঁচে আছেন এবং তিনি দৃঢ়তার সঙ্গে যুদ্ধের ময়দানে নেতৃত্ব দিচ্ছেন। সংবাদ মাধ্যম আল জাজিরা বলেছে রয়টার্স ও ইসরায়েলি গণমাধ্যমে প্রকাশিত খবরের সঙ্গে ইরানি সংবাদ মাধ্যমের খবর সম্পূর্ণ বিপরীত। চ্যানেল 12 এর আগে তাদের প্রতিবেদনে জানিয়েছিল প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে খামেনির মরদেহের ছবি দেখানো হয়েছে। তিনি তার প্রাসাদের কমাউন্ডে প্রাণ হারিয়েছেন। সেখানে থেকে তার মরদেহ উদ্ধার করেছে ইরানি উদ্ধারকারীরা। এদিকে শনিবার সকালের দিকে খামেনির প্রাসাদ লক্ষ্য করে বড় হামলা চালায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস পরবর্তীতে স্যাটেলাইটের একটি ছবি প্রকাশ করে। এতে দেখা গেছে খামেনির প্রাসাদ পুরোপুরি ধ্বংস হয়ে গেছে, সেটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এই মুহূর্তে ভালো সম্পর্ক থাকার পরও সাহসিকতার পরিচয় দিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। ইরানে হামলার কঠোর নিন্দা জানিয়ে শেহবাজ শরীফ বলেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় ইরানের সর্বোচ্চ নেতাকে হত্যার নিন্দা জানিয়ে ওই মন্তব্য করেছেন তিনি। এক্সে দেওয়া পোস্টে পাকিস্তানের প্রধানমন্ত্রী লিখেছেন খামেনির শাহাদাতের এই শোক ও দুঃখের সময়ে পাকিস্তানের জনগণ ইরানের জনগণের পাশে দাঁড়িয়েছে এবং তাদের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছে। তিনি বলেছেন আন্তর্জাতিক আইনের নিয়মাবলী লঙ্ঘনের বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে পাকিস্তান। এদিকে খানিকটা কৌশলী অবস্থানে থাকা তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেছেন ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুতে তিনি ব্যথিত। রোববার মাইক্রো ব্লগিং সাইট এক্সে এক পোস্টে টার্কিশ প্রেসিডেন্ট লিখেছেন গতকালকের হামলার ফলে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুতে আমি অত্যন্ত ব্যথিত। তিনি তার পোস্টে ইরানি জনগণের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা ও দেশটির ইসলামী শাসক গোষ্ঠীকে ক্ষমতাচ্যুত করতে হামলার জন্য যুক্তরাষ্ট্রকে কয়েক সপ্তাহ ধরে চাপ দিয়ে যাচ্ছিল সৌদি আরব। শনিবার যুক্তরাষ্ট্র ইসরায়েল ইরানে ব্যাপক সামরিক হামলা চালায়। হামলায় নিহত হয়েছেন প্রায় 4 দশক ধরে ইরানের ক্ষমতায় থাকা আলী খামেনি। হামলার নেপথ্যে ছিল 2 আঞ্চলিক মিত্র ইসরায়েল ও সৌদি আরবের হাত। মার্কিন সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্টের বিশ্লেষণে উঠে এসেছে এমন তথ্য। হামলার নীতি নির্ধারণের সঙ্গে সংশ্লিষ্ট অন্তত 4টি সূত্রের বরাতে
প্রতিবেদনে বলা হয়, মধ্যপ্রাচ্যের দুই মিত্র ইসরায়েল ও সৌদি আরবের কয়েক সপ্তাহের লবিং এর পর শনিবার হামলার সিদ্ধান্ত আসে। ওই চারজন ওয়াশিংটন পোস্টকে জানিয়েছেন, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান গত 1 মাসে ট্রাম্পকে একাধিকবার ব্যক্তিগতভাবে ফোন করে হামলা চালানোর কথা বলেন, তবে মুখে তিনি কূটনৈতিক সমাধানের কথা বলে আসছিলেন। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এর আগে থেকেই ইরানকে তার দেশের অস্তিত্বের হুমকি হিসেবে উল্লেখ করে যুক্তরাষ্ট্রকে হামলার জন্য প্ররোচনা দিয়ে আসছিলেন। দুজনের যৌথ প্রচেষ্টায় ইরানের নেতৃত্ব সামরিক বাহিনীর বিরুদ্ধে সামরিক অভিযান পরিচালনার নির্দেশ দেন ট্রাম্প। হামলার প্রথম দিকেই খামেনি সহ দেশটির বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তা নিহত হন। মার্কিন গোয়েন্দা সংস্থার মূল্যায়ন, আগামী 1 দশকেও ইরানি বাহিনী মার্কিন মূল ভূখণ্ডের জন্য তেমন কোনো হুমকি নয়। এরপরও হামলা চালানো হয় ইরানে। এটি ট্রাম্পের আগের সামরিক সিদ্ধান্তের তুলনায় একটি বড় পরিবর্তন হিসেবে চিহ্নিত হচ্ছে। ইরান জুড়ে হামলার সময় একটি ভিডিও বার্তায় ট্রাম্প ইরানিদের উদ্দেশ্যে বলেন, আমি আজ রাতে যা করতে যাচ্ছি কোন প্রেসিডেন্টই তা করতে রাজি ছিলেন না। এখন এমন একজন প্রেসিডেন্ট আছেন যিনি আপনারা যা চান তা করছেন। দেখা যাক আপনারা এতে কেমন সাড়া দেন। নাম প্রকাশ না করার শর্তে সূত্রগুলো জানায়, জানুয়ারিতে ওয়াশিংটনে মার্কিন কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় সৌদি যুবরাজ সতর্ক করেন যে ইরাকে 2003 সালের আগ্রাসনের পর মধ্যপ্রাচ্যে সবচেয়ে বড় সামরিক উপস্থিতি গড়ে তোলার এই সময়েও যদি যুক্তরাষ্ট্র আঘাত না করে তবে ইরান আরো শক্তিশালী ও বিপজ্জনক হয়ে উঠবে। মোহাম্মদ বিন সালমানের এই অবস্থানকে তার ভাই সৌদি প্রতিরক্ষা মন্ত্রী খালিদ বিন সালমানও সমর্থন করেন। ইরানকে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবিলম্বে হামলা বন্ধ করার আহ্বান জানিয়েছে গালফ কোঅপারেশন কাউন্সিল জিসিসি। একই সঙ্গে জোটটি হুঁশিয়ারি দিয়ে বলেছে, নিজেদের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষার প্রয়োজন হলে সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে। খবর বিবিসি। রোববার জিসিসির সদস্য দেশগুলোর এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে অংশ নেওয়া দেশগুলো দাবি করেছে, সাম্প্রতিক ইরানি হামলায় সদস্য রাষ্ট্রগুলো বিভিন্ন স্থানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। অভিযোগ করা হয়, এসব হামলায় বেসামরিক স্থাপনা ও আবাসিক এলাকাও লক্ষ্যবস্তু করা হয়েছে। জিসিসির সদস্য দেশগুলো হলো সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, সৌদি আরব, ওমান, কাতার এবং কুয়েত। এক বিবৃতিতে জিসিসি ইরানের বিরুদ্ধে সদস্য রাষ্ট্রগুলোর সার্বভৌমত্ব ও আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগ তোলে। একই সঙ্গে তারা ইরানকে অবিলম্বে সব ধরনের সামরিক তৎপরতা বন্ধ করার আহ্বান জানিয়ে সংলাপ ও কূটনৈতিক উদ্বেগের উপর গুরুত্ব আরোপ করে। এর আগে পরমাণু ইস্যুতে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে পরোক্ষ আলোচনা চলাকালে শনিবার 28 ফেব্রুয়ারি ভোরে ইসরায়েল ইরানের বিভিন্ন স্থাপনায় হামলা চালায়। এই হামলায় বা এই অভিযানের পরে যুক্তরাষ্ট্র যুক্ত হয় বলে জানা যায়। এতে ইরানের রাজধানী তেহরান সহ বিভিন্ন শহরে বিস্ফোরণের ঘটনা ঘটে। হামলার পরপরই ইরান পাল্টা প্রতিক্রিয়ায় ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন বাহিনীর ব্যবহৃত ঘাঁটিগুলো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করে। এর ফলে ইসরায়েলের পাশাপাশি সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কুয়েত, কাতার ও সৌদি আরবে বিস্ফোরণের শব্দ শোনা যায়। এদিকে ইরানের শীর্ষ নেতৃত্বের হতাহতের বিষয়ে বিভিন্ন দাবি উঠে এলেও আয়াতুল্লাহ আলী খামেনিকে নিয়ে প্রকাশিত তথ্যগুলো এখনো আন্তর্জাতিকভাবে স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি। পরিস্থিতির দ্রুত অবনতি হওয়ায় মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে, যা আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়াচ্ছে। এবার দেশের প্রসঙ্গ। জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেছেন, কোনোভাবেই নতুন সংসদের অধিবেশনে রাষ্ট্রপতির বক্তব্যের মধ্য দিয়ে শুরু হতে পারে না। এমনটি হলে 300 সংসদ সদস্যকে জনগণের কাছে জবাবদিহির মুখোমুখি হতে হবে। সোমবার সন্ধ্যায় রাজধানীর বাংলা মোটরে রূপায়ণ ট্রেড সেন্টারে দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। আসিফ মাহমুদ বলেন, এই সংসদের পবিত্রতা রক্ষার জন্য প্রথম অধিবেশনে রাষ্ট্রপতিকে অভিশংসন করার প্রক্রিয়া শুরু করতে হবে। কোনোভাবেই এই সংসদ রাষ্ট্রপতির বক্তব্যের মধ্য দিয়ে শুরু হতে পারে না। যদি তা শুরু হয়, আমরা বাংলাদেশের জনগণের পক্ষ থেকে এবং আমরা সকলে 300 জন সংসদ সদস্যকে প্রশ্নবিদ্ধ করব। 300 জন সংসদ সদস্যকে এটা জবাব দিতে হবে। তিনি বলেন, আমাদের সংসদ সদস্যরা যেখানে তাদের বক্তব্য রাখবেন, আমরা প্রত্যাশা করব যে আপনারা যারা জনগণের রায় নিয়ে নির্বাচিত হয়েছেন, তারা ফ্যাসিবাদের সর্বশ্রেষ্ঠ উচ্ছিষ্ট রাষ্ট্রপতির বক্তব্যের মধ্য দিয়ে আপনাদের প্রথম অধিবেশন কলঙ্কিত করবেন না। জুলাই সনদকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে অভিযোগ করে তিনি বলেন, জুলাই সনদকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা আগে থেকেই ছিল। ঐকমত্য কমিশনের আলোচনা চলাকালেই বিএনপির বিভিন্ন মহল থেকে আদালতের মাধ্যমে ভিন্ন পথে যাওয়ার ইঙ্গিত পাওয়া গিয়েছিল। সাম্প্রতিক আদালতের শুনানি সেই আশঙ্কাকে স্পষ্ট করেছে বলে দাবি করেন তিনি। এনসিপির মুখপাত্র আসিফ অভিযোগ করেন, জুলাই সনদের যে বিষয়গুলো ঐকমত্যের ভিত্তিতে গৃহীত হয়েছিল এবং গণভোটের মাধ্যমে যার পক্ষে জনসমর্থন নেওয়া হয়েছিল, এখন সেগুলো থেকে পিক অ্যান্ড চুজ পদ্ধতিতে বাছাই করে সংস্কারের কথা বলা হচ্ছে। সংসদের বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার করার প্রস্তাব দিয়ে এক ধরনের পপুলিস্ট উদারতা প্রদর্শন করা হচ্ছে বলে মন্তব্য করেন তিনি। সরকারি দলের সংসদ সদস্যদের উদ্দেশ্যে তিনি বলেন, তারা যেমন সংবিধান সংস্কার পরিষদের শপথ নেন, অন্যথায় যে আদেশের ভিত্তিতে নির্বাচন হয়েছে সেটির লঙ্ঘন হবে এবং বড় ধরনের আইনি জটিলতা তৈরি হতে পারে বলেও তিনি সতর্ক করেন। আসিফ মাহমুদের অভিযোগ, সংবিধান পুনর্লিখনের পরিবর্তে আবারও সংশোধনের পথে হাঁটছে সরকার।
1972 সালের সংবিধানকে রক্ষা করতে গিয়ে আগের মতোই দলীয় স্বার্থে কাটাছেঁড়া করার ধারাবাহিকতা বজায় রাখা হচ্ছে। তার মতে জুলাই সনদের ভিত্তিতে একটি পুনর্লিখিত সংবিধানের সুযোগ নষ্ট করা হচ্ছে। এনসিপি একটি সুষ্ঠু ও নিরবিচ্ছিন্ন গণতান্ত্রিক উত্তরণের পক্ষে কাজ করছে জানিয়ে তিনি বলেন, কাঠামোগত সংস্কারের মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ার লড়াই তারা অব্যাহত রাখবে। সংবাদ সম্মেলনে এনসিপির সংস্কার বাস্তবায়ন কমিটির উপপ্রধান ও দলের যুগ্ম আহ্বায়ক সরওয়ার তুষার সহ কমিটির অন্য সদস্যরা উপস্থিত ছিলেন। হঠাৎ ঢাকায় আসছেন স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি বা সহকারী পররাষ্ট্রমন্ত্রী এস পল কাপুর। মঙ্গলবার ঢাকায় পা রাখার কথা রয়েছে তার। সোমবার 2 মার্চ ঢাকার মার্কিন দূতাবাসের মুখপাত্র পূর্ণিমা রায়ের পাঠানো এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, এই সফরের লক্ষ্য যুক্তরাষ্ট্র বাংলাদেশ কৌশলগত সম্পর্ক আরো জোরদার করা। সফরকালে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি পল কাপুর নতুন সরকারের বিভিন্ন কর্মকর্তা এবং ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠক করবেন। বৈঠক দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, নিরাপত্তা সহযোগিতা বৃদ্ধি এবং ইন্দো প্যাসিফিক অঞ্চলে অভিন্ন স্বার্থ এগিয়ে নেওয়ার বিষয়গুলো নিয়ে আলোচনা হবে বলে জানানো হয়েছে মার্কিন দূতাবাসের বিবৃতিতে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়লাভের মাধ্যমে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার গঠনের পর এটি হতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের কোন শীর্ষ কর্মকর্তার প্রথম ঢাকা সফর। কূটনৈতিক সূত্রে জানা গেছে 3 থেকে 5 মার্চ ঢাকা সফর করবেন পল কাপুর। ট্রাম্প প্রশাসনের একজন গুরুত্বপূর্ণ প্রতিনিধি হিসেবে তার এ সফরকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার বিদ্যমান কূটনৈতিক এবং বাণিজ্যিক সম্পর্ককে আরো সুসংহত করার একটি বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। সফরকালে তিনি সরকারের বাণিজ্য, অর্থ, জ্বালানি ও পররাষ্ট্রমন্ত্রী ও মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। এছাড়াও তিনি বিভিন্ন রাজনৈতিক দলের নেতা এবং সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গেও সাক্ষাৎ করবেন বলে জানা গেছে। কূটনৈতিক সূত্রগুলো বলছে, পল কাপুরের সফরটি রাজনৈতিক হলেও যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার যে বাণিজ্য চুক্তি সই করেছে, এই সফরে তা বাস্তবায়নে অগ্রাধিকার দেবে ওয়াশিংটন। সফরে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ের পাশাপাশি মিয়ানমার ও রোহিঙ্গা সমস্যা এবং আঞ্চলিক ইস্যু, বিশেষ করে পাকিস্তান, আফগানিস্তান ও ইরান নিয়েও আলোচনা হতে পারে। এর আগে নবনির্বাচিত সরকার দায়িত্ব নেওয়ার পর গত 23 ফেব্রুয়ারি পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেন ঢাকার নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত বেন ক্রিস্টেনসন। সেই বৈঠকেই পল কাপুরের ঢাকা সফরের বিষয়টি চূড়ান্ত হয়। প্রিয় দর্শক, শেষ করছি আইজি ক্রিয়েশন নিউজ আপডেট। আজ এই পর্যন্তই। ভিন্ন খবর নিয়ে দেখা হবে আগামীকাল। নিজেকে আপডেট রাখতে সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে ছড়িয়ে দিন সর্বত্র। সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।